তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 26শে জুন 2025। আহ, আপনাদের আর মাত্র একদিন পরে অর্থাৎ 28শে জুন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আপনাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এখানে যারা আছেন সবাই পরীক্ষার্থী। আপনাদের আহ, উদ্দেশ্যে শেষ মুহূর্তে আপনাদের করণীয় কি এবং দিক নির্দেশনামূলক যে কথা সেটা বলার জন্য আপনাদের সবাইকে একত্রিত করা। এবং সেই সাথে সাথে আহ, আমি যখন আপনাদের কথা বলার সুযোগ দিব বা আমাদের এই মুহূর্তে যদি আপনার কোনো কিছু বলার থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। অনুমতি নিয়ে জিজ্ঞাসা করবেন, সমস্যা নাই, যার মনে যা আছে জিজ্ঞাসা করতে পারেন। তো প্রথমত যে কথাগুলো বলা আসলে যে আপনারা যারা এখানে অনেকেই আছেন যে আমরা আহ, যখন এমসিকিউ প্রস্তুতি নেই তখন থেকে আমার সাথে আছেন। কেউ কেউ আছেন লিখিত সময় থেকে। তো যখন থেকেই থাকুক না কেন আমরা একটা দীর্ঘ পথ চলা মধ্যে দিয়ে এই পর্যায়ে এসেছি। তো আপনাদের এই যে যে 28 তারিখের যে পরীক্ষা এবং আমরা লিখিত কোর্সের 41টা ক্লাস নিছি এবং রিভিশন ক্লাস নেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আপনার আসলে করণীয় কি? এই যে যে 1.5 দিন আছে এই 1.5 দিনে আপনার করণীয় কি সেই সম্পর্কে আলোচনা করা আর কি। তো 1.5 দিনের করণীয় যেটা সেটা হলো যে আমাদের প্রতিটা সাবজেক্ট আপনি ধরেন যে সাবজেক্টটা সবচেয়ে ভালো পারেন বা যেটা আপনার মনে হয় যে এটার প্রস্তুতি আমার ভালো, এরকম এই 1.5 দিনের মধ্যে প্রতিটা সাবজেক্ট এক একবার শেষ করা। এক একবার শেষ করা মানে হলো যে একেবারেই মুখস্থ করে মুখস্থ না হলে শেষ হবে তা না। এখন তো আপনার মুখস্থ করার সুযোগ নেই বা ওরকম ভালো করে দেখার সুযোগ নেই। আমি এখন আপনাদের প্রতিটা প্রতিটা সাবজেক্টের কতগুলো প্রশ্ন বলবো, এই প্রশ্নগুলা ভালোভাবে দেখবেন আর বাকিগুলা সম্পর্কে একটা ধারণা নিয়ে যাবেন যে অন্তত পক্ষে যদি পরীক্ষায় আসে যাতে আমি 2-4 কথা লিখতে পারি। এটা করবেন আর কি। তো এছাড়া পরীক্ষার হলে কি করবেন এটা মোটামুটি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ, অনেক পরামর্শ পেয়েছেন। তো প্রথমে যে কথাগুলো বলা দরকার সেটা হলো পরীক্ষার হলে যাওয়ার আগে আপনি আগে ভালোভাবে আপনার কলম বা ব্যাগ বা ফাইল পত্র ঠিকঠাক ভাবে আছে কিনা, বিশেষ করে অ্যাডমিট কার্ডটা অবশ্যই আপনার ঠিকঠাক ভাবে চেক করে পরীক্ষার হলে মিনিমাম আধা ঘন্টা আগে চলে যাবেন। এবং যখন প্রশ্নপত্র হাতে পাবেন, প্রশ্নপত্র হাতে পাওয়ার আগে যে খাতা আছে, খাতা পাওয়ার পরে খাতায় আপনি কি মার্জিন টানবেন নাকি টানবেন না এটা আপনার ইচ্ছা। টানলেও হবে, না টানলেও হবে। এবং এই মার্জিনের ওই খাতা পাওয়ার পরে ওখানে লেখা আছে যে কতগুলা দিক নির্দেশনা বলা আছে, তারপর লেখা আছে যে এই অংশ থেকে লেখা শুরু করতে হবে। আপনি ওখানে দেখা গেল যেখানে লেখা আছে এই অংশ থেকে লেখা শুরু করতে হবে ওখানে মাত্র অল্প একটু ফাঁকা আছে। কারণ আপনি হয়তো বা এইভাবে মনে করেন যে এখান থেকে কেন শুরু করব, আমি এর পরের পেজ থেকে শুরু করি, এরকম যেন না হয় ভাই। যেখান থেকে লেখা শুরু করতে বলছে সেখান থেকে আপনি লেখা শুরু করবেন। যদি আপনি কনফিউজড হয়ে যান যে কোথা থেকে লেখা শুরু করব আমি বুঝতেছি না, তাহলে সেই ক্ষেত্রে আমার হলে যে টিচাররা আছে ওনাদের জিজ্ঞাসা করবেন যে ম্যাডাম বা স্যার কোথা থেকে লেখা শুরু করব। কিন্তু নিজে নিজে মাতবাড়ি করে ওই আলাদ কিছু করতে যাবেন না। যেখান থেকে লেখা শুরু করতে বলছে সেই জায়গা থেকে লেখা শুরু করতে হবে, নাহলে কিন্তু আপনার খাতা মূল্যায়ন করা হবে না। এ হচ্ছে এক। এরপরে খাতা তো সবকিছু পূরণ করলেন, প্রশ্নপত্র পেলেন, প্রশ্নপত্র পাওয়ার পরেই 1 নাম্বার প্রশ্ন আপনার কমন পড়েছে, পাওয়ার সাথে সাথে লেখা শুরু করবেন না। আপনি প্রশ্নটা 5-6 মিনিট 10 মিনিট ধরে পড়েন, প্রশ্নটাকে মূল্যায়ন করেন যে আপনি কোন প্রশ্নটা লিখবেন, কোন প্রশ্নটা লিখবেন না, কোনটা সবচেয়ে ভালো পারেন। এখানে আমার পরামর্শ হলো অনেকে পরামর্শ দেয় যে এক দাগ থেকে সিরিয়ালি লিখে যাবেন, নাইলে হবে না। এটা তারা কেন দেয় আমি জানি না, বাট মূল যে কথা সেটা হলো যে ধরেন আপনি দণ্ডবিধির একটা প্রশ্ন ভালো করেন, তাহলে দণ্ডবিধির প্রশ্নটা দিয়ে লেখা শুরু করবেন, অন্যান্য প্রশ্ন পর্যায়ক্রমে লিখে যাবেন। এখন আমাদের প্রশ্নপত্র লেখা থেকে ক অংশ, খ অংশ, গ অংশ, উম অংশ এভাবে। আপনি ক বিভাগ খ বিভাগ এটা লেখেন বা না লেখেন, দাগ নাম্বার যাতে ঠিক লেখেন। অংশ বা বিভাগ ভুল লিখলে মানে ওটা না লিখলে সমস্যা নাই, কিন্তু মেইনলি যেটা লিখবেন 1 নং, একের ক নং প্রশ্নের উত্তর, একের খ নং প্রশ্নের উত্তর, এটা যেন ঠিক থাকে। এক, ধরেন আপনি একের ক লিখেছেন, একের ক লিখতে লিখতে 4-5 পেজ লেগে গেছে, তারপরে আপনি অনেকে আছেন শুধু খ দিয়ে শুরু করেন, শুধু খ নং প্রশ্নের উত্তর, এরকম যেন না হয়।
লিখবেন যে 1-এর খ নং প্রশ্নের উত্তর। তো এটা এইভাবে লিখবেন। এবং অনেকে যে যেটা করবেন, এরকম কিছু করা যাবে না ভাই। আপনারা অনেকের ওই প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নের নিচে পড়ে পড়ে আপনারা ধারা ছোট ছোট আকারে লিখে নেন, যে পরে আমার মনে থাকে না না থাকে, ধারাগুলো লিখে নেন। এরকম লিখতে গেলে যদি যে স্যার ওই হলে পড়বে, গার্ডে পড়বে, তারা যদি দেখে যে আপনার প্রশ্নপত্রের ধারাগুলো লেখা, আপনাকে কিন্তু বহিষ্কার করতে পারে ভাই। তারা মনে করবে যে এটা আপনাকে কেউ লিখে দিয়েছে, আহ, না হলে আপনি লিখে কাউকে দিবেন, এটা মনে করতে পারে। তো এই জন্য আপনি ওই প্রশ্নপত্র লিখতে পারেন, বা খুব ছোট করে। এবং যখন কোনো টিচার আপনার কাছে আসবে, তাহলে ওই প্রশ্নপত্রটা আপনার খাতার নিচে রাখতে রাখতে হবে, যাতে ওনার চোখে না পড়ে। এবং আমার পরামর্শ হবে না লেখাই বেটার। প্রশ্নপত্রে আপনি যত কম দাগ দিয়ে দিতে পারেন, এমনি দাগ দিলেন, লিখলেন, কিন্তু কোনো ধারা টারা লেখা, এটা মানে ঝুঁকিপূর্ণ, এটা লেখার প্রয়োজন নেই। তারপরেও যদি কারো মন না মানে, তাহলে সে খুব সংক্ষেপে একেবারে ছোট্ট আকারে একটা নিজে একটা আকার ইঙ্গিত দিবেন, যাতে আপনি পরবর্তীতে বুঝতে পারেন এটা। আচ্ছা। তো এরপরে আম, বার কাউন্সিলে কালো কালি ব্যবহার করা যায়, নীল কালি ব্যবহার করা যায়, তবে আমার পরামর্শ হলো যে কোনো প্রকার নীল কালি ব্যবহার করার দরকার নাই। আপনি কালো কালি দিয়ে লিখবেন, কালো কালি দিয়ে আন্ডারলাইন করবেন। আপনি নীল কালি দিয়ে রিস্ক নেওয়ার প্রয়োজন নাই। যদি কোনো আন্ডারলাইন করার দরকার হয়, নীল কালি ব্যবহার করেন বা পেন্সিল ব্যবহার করেন। এটা হলো পরামর্শ। এছাড়া কালো কালি ব্যতীত অন্য কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নাই। সবুজও ব্যবহার করবেন না, কিছু ব্যবহার করবেন না, শুধু ব্ল্যাক। আচ্ছা। কেউ জেল পেন দিয়ে লিখবেন না। ওই আপনার যে আমরা যে নর্মালি যে বল পেন আছে, বল পেন দিয়ে লিখবেন, জেল পেন দিয়ে কেউ লিখবেন না। এইভাবে যখন আপনি লিখতে 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 এখন চলে আসছে ধরেন একটা আহ মুসাবিদা। তো মুসাবিদাটা কিভাবে লিখবেন, তার আগে সমস্যামূলক প্রশ্নে আসি। সমস্যামূলক প্রশ্নে অনেকে আপনারা অনেক সময় ঘটনার বর্ণনাটা অনেক বড় থাকে, তখন আপনারা মোটামুটি ওই কনফিউজড হয়ে যান যে ঘটনার বর্ণনা এটা কি এত লিখলে গেলে, তো আমার সময় নেই। তাহলে ঘটনার বর্ণনা যদি খুব বেশি হয়, প্রথমত যেটা করতে পারেন, সামারি করতে পারেন। সামারি, এখন অনেকে আবার অভিযোগ করেছেন, স্যার সামারি করতে গেলে যে সময় লাগে, তার সাথে তো দেখে দেখে লিখে ফেললে দ্রুত হয়। তা যদি আপনার মনে হয় যে সামারি করতে আপনি পারবেন না, বা লিখতে গেলে বেশি সময় লাগবে, সেই ক্ষেত্রে টোটালি ঘটনার বর্ণনাটা স্কিপ করতে পারেন। একেবারে ইমার্জেন্সি সিচুয়েশনে ঘটনার বর্ণনা বাদ দিয়ে তখন বিচার্য বিষয় দিয়ে শুরু করবেন, বিচার্য বিষয় লিখবেন আর আইনগত পর্যালোচনা লিখবেন। বাট এই এই কাজটা করবেন কখন? যখন আপনার হাতে একেবারেই সময় থাকবে না, সেই মুহূর্তে। আচ্ছা। এরপরে আসেন মুসাবিদায়। আপনারা যখন কোনো মুসাবিদা আসে, আমরা সরাসরি মুসাবিদায় চলে যাই। তো সরাসরি মুসাবিদায় যাওয়ার আগে দেখবেন যে ওটা একটা সমস্যামূলক প্রশ্ন। ওখানে আগে আপনি দুই চার কথা বলে নেবেন যে যেহেতু জামিন নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হয়েছে, তাই এখন দায়রা জজের কাছে 498 ধারায় জামিন এর দরখাস্ত করতে হবে। নিম্নে 498 ধারায় একটি জামিনের দরখাস্ত মুসাবিদা করা হলো। এরকম ভাবে দুই চার কথা বলে নিবেন, তারপরে আপনি মুসাবিদায় চলে আসবেন। বাট প্রথমেই কোনো কথা না বলে সরাসরি মুসাবিদায় যাবেন না। যদি যান নাম্বার পাবেন, ঠিক আছে। বাট যে জিনিসটা ওখানে আসছে, দুই চার কথা ওখানে লিখে তারপর সরাসরি মুসাবিদায় চলে যাবেন, এটাই হবে উৎকৃষ্ট। তারপরে লিখতে 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 ধরেন আমার ঘড়ির দিকে একটু খেয়াল রাখবেন। তো যে বিষয়টা খেয়াল রাখা দরকার, যে আপনি 10 মিনিটের 10 মার্কের একটা প্রশ্ন লেখার জন্য 24 মিনিট সময় পাবেন, 5 মার্কের প্রশ্ন লেখার জন্য 12 মিনিট পাবেন। তো এই 24 মিনিট বা 12 মিনিটের মধ্যে আপনাকে ওই নাম্বার মানে প্রশ্ন লেখা শেষ করতে হবে। তো এমন যেন না হয় যে একটা 10 মার্কের প্রশ্ন 1 ঘন্টা লাগাই দিচ্ছেন। বিশেষ করে এর আগের পরীক্ষাগুলোতে যখন আসছে সাধারণ ব্যতিক্রম কি, সাধারণ ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করুন, তো ওনারা মোটামুটি 76 থেকে লেখা শুরু করছে, লিখতে লিখতে মজা পাইছে, এবং ওই 106 পর্যন্ত লিখতে লিখতে দেখা গেলো 1 ঘন্টা 10 মিনিট শেষ ওই জায়গায়। কিন্তু না, পরীক্ষার প্রশ্নের মার্ক মাত্র 10। তো এখানে আপনার লোককে সামাল দিতে হবে। একেবারেই ওই সময়ের মধ্যে যতটুকু পারবেন ততটুকু লিখবেন। আচ্ছা। এখন মুসাবিদার ক্ষেত্রে যে 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 বিষয়টা খেয়াল রাখা দরকার, 2025 সালের দেওয়ানি কার্যবিধিতে অনেক সংশোধনী আসছে। তো আমি আপনাদের এই সংশোধনী টোটালি স্কিপ করে গেছি।
এবং আমার পরামর্শ হচ্ছে যে আপনারাও এটা বাদ দিয়ে যাবেন। আপনি ওই সংশোধনীতে যাই থাক না কেন দরকার নাই, আমরা যে ট্রেডিশনাল ওয়েতে শিখছি এটা লিখলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো 25 সালে কি আসছে না না আসছে এটা বাদ দেন, নতুন করে এটা মাথায় নেওয়ার কোনো দরকার নাই। অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে নক করছেন বা মেসেঞ্জারে নক করছেন, স্যার 2025 সালের সংশোধনী জানার দরকার কিনা। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলি, আমি লিখিত পরীক্ষা বহুবার দিছি। তো এখানে ওই সাম্প্রতিক সময়ের যে সংশোধনী আসে নেক্সট পরীক্ষাতে এই জিনিসটা তেমন ভাবে আসে না। আর যদি এসেও যায়, ধরে নিলাম যদি এসেই গেছে, তো সেই ক্ষেত্রে আপনি আমরা যা জানি সে আঙ্গিকে লিখলেই হবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আচ্ছা, এখন আমাদের 7টা প্রশ্ন লিখতে আসে। 7টা প্রশ্নের মধ্যে আপনার যদি 4টা কমন পড়ে, যে 4টা আপনি পারেন ধারণা, তাহলে ধরে নেবেন আপনার পরীক্ষা ভালো হচ্ছে ইনশাল্লাহ। আর বাকি 3টার মধ্যে হয়তো বা পারেন বা পারেন না, বা ঠিকঠাক ভাবে বুঝতে পারতেছেন না, এরকম মনে হতে পারে। তো যেটা ভালো করেন ওই 4টা আগে লিখবেন, এরপরে বাকি 3টা আলাদা পর্যায়ক্রমে লিখে ফেলবেন। সো আপনারা হতাশ হবেন না কখনোই, এটা হলো মূল কথা। আর এই যে যে আমরা যে পরীক্ষা, আপনারা যে 28 তারিখে যে পরীক্ষাটা দিতে যাচ্ছেন, এখানে একটা জিনিস, মানে আমার যে বিগত বছরের পরীক্ষা বা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় যে কোশ্চেন প্যাটার্ন হয়ে থাকে, এখানে আপনি আহ, ইংরেজি লাইনযুক্ত প্রশ্ন, মানে দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ, এই যে যে একটা, বা দ্য কোর্ট মে অ্যালো আইদার পার্টি টু অ্যামেন্ড দ্য প্লিডিংস এট এনি স্টেজ অফ দ্য প্রসিডিংস, এই ধরনের প্রশ্ন, ইংরেজি লাইনযুক্ত প্রশ্ন আপনি 7টা সাবজেক্টের মধ্যে মিনিমাম 3টাতে পাবেন। 3টা মিনিমাম, 4টা পাইতে পারেন। এবং আপনার কাছে যদি মনে হয় যে, আমি তো আশা করতেছি আমাদের কমন পড়বে, যদি ওই ইংরেজি লাইনটা কমন না পড়ে, অ্যাকচুয়ালি কমন পড়ছে বাট ইংরেজিটা পড়ে আপনি বুঝতেছেন না, এই সিচুয়েশন হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি সাথে সাথেই ওটা লিখতে যায়েন না। ওইটা আপনি যেটা পারেন অন্য প্রশ্নটা লিখেন, আর আল্লাহরে ডাকেন ওই লাইনের অর্থ কি, বারবার পড়েন বারবার পড়েন, একটা শব্দ বুঝতে পারেন কিনা। এটা যারা ইংরেজি দুর্বল তাদের কথা বলতেছি। তাহলে যদি বারবার পড়লে একসময় দেখবেন যে বুঝতে পারছেন, এবং ওই জিনিসটা আশা করি তারপরে আপনার মাথায় চলে আসবে এটা কিভাবে লেখা উচিত। আর যখন কোনো প্রশ্ন এই যে ইংরেজি লাইন আসছে, যে দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ, এই ধরনের প্রশ্নে আহ, যেটা করবেন, আপনি মোটামুটি সবকিছু লেখার পরে লাস্টে গিয়ে বলে দিবেন, যে আলোচনার পরিশেষে বলা যায় যে দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ। প্রথমের দিকে আনতে পারলে তো আরো ভালো। আর একেবারেই যদি মানে অবগত না হন, তাহলে লাস্টে গিয়ে বলে দিবেন যে কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ। বাট আপনাদের যে সমস্যাটা আমি দেখছি সেটা হলো যে প্রশ্নে যা যা প্রশ্নে জানতে চাইছে এক জিনিস, আপনারা লিখছেন ওইটা, বাট প্রশ্নে যা চাইছে সে আঙ্গিকে লেখেন নাই। এরকম করা যাবে না। প্রশ্নে আপনি যত যাই জানেন না কেন, প্রশ্নে যা জানতে চাইছে সেইভাবেই আপনাকে উত্তর করে আসতে হবে। এই হলো কথা। আর ওই মার্জিন টানবেন কি টানবেন না এটা তো অলরেডি বলে দিলাম। কালো কালি দিয়ে আন্ডারলাইন করেন, অন্য কোনো কালি ব্যবহারের প্রয়োজন নাই। আর যখন একেবারে পরীক্ষা শেষ করবেন ভাই, পরীক্ষা শেষ করার পরে 2 মিনিট হাতে রাখবেন। 2 মিনিটের মধ্যে আপনি খাতাটা পড়তে পারেন বা না পারেন, প্রশ্নটা হাতে নিয়ে খাতাটার যে দাগ নাম্বারটা মিলাবেন। প্রশ্নটা হাতে নিয়ে প্রথমে আপনি খাতায় দেখলেন যে 1-এর ক লিখছেন, প্রশ্ন করতে চলে গেলেন যে 1-এর কতে এই জিনিস আছে কিনা, এই দাগ নাম্বারটা ঠিক আছে কিনা। এটা মিলাইতে 2 মিনিটের বেশি সময় লাগে না। সো দাগ নাম্বারটা পরীক্ষার হলের আগে একটু মিলাই আসেন। আর আশেপাশে যারা আছে তাদের সাথে খোসাখুসি কথা বলার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে ওই যে আপনারে নীরবে নিভৃতে বহিষ্কার করে দিবে, আপনি টেরও পাবেন না কথা। সো আপনি মনে করবেন যে আপনি যেটা পারেন না, পরীক্ষার হলে কেউ সেটা পারে না, এটাই মনে রাখবেন। আর মোটামুটি স্যারদের সাথে কখনো বেয়াদবি করবেন না, ওনাদের সাথে ভালোভাবে ব্যবহার করবেন। আর কোনো কিছু যদি বুঝতে না পারেন, বৃত্ত ভরাট তো রিটেনে বোধহয় নেই। আর কোনো কিছু যদি কি সিগনেচার করব কি করব না না করব, এটা আমাদের কিছু বুঝতে না পারলে আগে থেকে করবেন না। যারা পরীক্ষার হলে যারা আছে, যে সকল স্যাররা আছে, ওনাদের জিজ্ঞেস করবেন। আর আপনারা লিখিত ফর্ম পূরণের সময় পুরাতন যারা আছেন তারা কি সিগনেচার দিছিলেন, বাংলায় নাকি ইংরেজিতে। তারপরে এখানে মানে এমসিকিউ যারা আছেন তারা কি সিগনেচার দিছিলেন, এটা ভালোভাবে দেখে যান, সিগনেচার যেন ভুল না হয়। আবারও বলি যে ওখানে 2টা জিনিস, এক হলো আপনার মানে পুরো নাম লিখতে হবে আহ, ইংরেজিতে যদি আসে আর কি, আর একটা হলো সিগনেচার, দুইটা হলো 2 জিনিস। তো সিগনেচারটা যারা যেভাবে দিছিলেন এটা দরকার হলে দেখে যান। আর একবার মাথায় রাখেন যে আমি কোন ভাবে দিছিলাম, বাংলা হইলে বাংলা,
ইংরেজি হলে ইংরেজি, ওইভাবে ওখানে গিয়ে সিগনেচারটা করবেন আর কি। আর মোটামুটি যে সময় আছে এখন, আসলে নতুন করে পড়ার কিছু সুযোগ নাই। যে জিনিসগুলো দেখছেন এই জিনিসগুলো বারবার রিডিং পড়েন। আর যে যে ধর্মের অনুসারী আছেন আহ, তারা তাদের আল্লাহ ঈশ্বরকে বেশি বেশি করে স্মরণ করেন। মুসলিম যারা আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, কালকে জুমা বার আছে, তারপরে শুক্রবার আসরের নামাজের পরে এটা বিশেষভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। যদি রাত জাগেন আহ মোটামুটি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন। আর সবাই পরামর্শ দেয় পরীক্ষার আগের রাতে দ্রুত ঘুমানোর জন্য। সো আমারও পরামর্শ দ্রুত ঘুমানোর আগের জন্য, বাট মানে দ্রুত ঘুমাইতে চাইলেই তো ঘুম আসে না। সো যতটুকু পারা যায় আর কি চেষ্টা করেন আগে আগে ঘুমানোর। তবে বাসা থেকে, যারা ঢাকা, তো সবার পরীক্ষাই তো ঢাকা, যদি কেন্দ্রের কাছাকাছি থাকেন তাহলে তো হলোই। আর কেন্দ্রের কাছাকাছি না থাকলে অনেক ভোরে উঠে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আগে আগে বাসা থেকে বের হয়ে যান। অবশ্যই আপনার ওই প্রবেশপত্র আছে কিনা এই সকল জিনিস তো মোটামুটি আপনারা সবাই অবগত আছেন। তো এই ছিল আপনাদের উদ্দেশ্যে বলা। এবং এখন আমি আপনাদের ওই স্ক্রিনে আমাদের যে সাজেশনটা আছে সেটা একটু বের করতেছি। শেষ সময় কোন জিনিসগুলো বেশি বেশি করে দেখবেন এটা একান্তই আমার নিজস্ব মতামত, এখান থেকে যে প্রশ্ন আসবে এমন কিছু না। বাট আমার মনে হচ্ছে যে এই জিনিসটা বেশি বেশি করে দেখা দরকার, এজন্যই বলা, এর বাইরে কিছু না। সো আগে আমি ওইটা একটু শেষ করে দিই দেখাইয়া প্রতিটা সাবজেক্টে। এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনাদের বলে দিব আর কি, প্রশ্ন নিব আর কি। দেখেন, তো তাহলে মোটামুটি এখানে প্রথমে যদি আমরা সিপিসির সাজেশন আছে, আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে। তো সিপিসির যে সাজেশন, ওই 1 নাম্বার প্রশ্নটা ভালোভাবে দেখেন। তারপরে 4 নাম্বারটা, আমাদের যে নয় আদেশ, নয় আদেশটা ভালোভাবে দেখেন। তার মানে 1, 4, এটা ভালোভাবে দেখে যান, দেখবেন তো মোটামুটি সবই। বাট 1, 4, 7 নাম্বারটা ভালোভাবে দেখেন। ভিভিআই 7 নাম্বার, এখান থেকে আপনার ওই যে আঞ্চলিক এখতিয়ার, তারপরে আর্থিক এখতিয়ার, এগুলা থেকে সমস্যামূলক প্রশ্ন আসতে পারে। 9 নাম্বারটা মানে খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই, এটা ভালোভাবে দেখেন। মামলা স্থানান্তর 22 না 24-এ প্রায় সমস্যামূলক প্রশ্ন এখান থেকে এসে থাকে। এরপরে যেটা দেখবেন সেটা হলো 11 নাম্বার। এগারো এগারো নাম্বারটা আমাদের বার কাউন্সিল পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে এবং এখান থেকে সমস্যামূলক প্রশ্ন আসে। আর সর্বশেষ আরেকটা প্রশ্ন, সেটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা, 16 নাম্বার। অস্থায়ী নিষেধাজ্ঞাটা ভালোভাবে দেখেন। তাহলে দেওয়ানিতে যা যা পড়তেছে, অস্থায়ী নিষেধাজ্ঞা, তারপরে আপনার এই 11 নাম্বার আরজি খারিজ, এরপরে হচ্ছে আপনার 9 নাম্বার মামলা স্থানান্তর প্রত্যাহার, 7 নাম্বার জুরিসডিকশন, আর আপনার 4 নাম্বার, আর হচ্ছে 1 নাম্বার। এই এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে যান। আর একটা কথা সেটা হলো যে দেখবেন তো সবই, বাট এইগুলো একটু ভালোভাবে দেখেন, এতটুকুই। আর কমিশন কাকে বলে, রিভিশন মানে সরি, রিসিভার কখন নিয়োগ দেওয়া হয়, কমিশন কাকে বলে, এই জিনিসগুলো মাঝে মাঝে টিকা আকারে আসে। তো কমিশন আর রিসিভার, আর ও আর একটা একটু দেখে নেন, রেস জুডিকাটা, সর্বশেষ প্রশ্ন রেস জুডিকাটা। এই যতগুলা বললাম এগুলা একটু ভালোভাবে দেখে নিয়েন। আচ্ছা, এরপরে আমরা যদি স্পেসিফিক রিলিফ অ্যাক্টে আসি, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে হয়তোবা, যদি দেখেন আহ, এখানে 8, 9, এই প্রশ্নটা ভালোভাবে দেখেন। 8 আর 9 মানে 2 নাম্বারটা আর কি, 2 নাম্বার, 3 নাম্বার, আর হচ্ছে এই আপনার 9, 2, 3, 9। সুনির্দিষ্ট যারা একেবারে দুর্বল তাদের উদ্দেশ্যে বলি, 2, 2, 3, 9 এই প্রশ্নগুলা একটু বিশেষ ভাবে দেখে যাবেন ভালো করে। বিশেষ করে আপনার ইনজাংশন, যে অস্থায়ী নিষেধাজ্ঞা আছে, তারপরে কখন বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, কখন স্থায়ী নিষেধাজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞা রিলেটেড সমস্যামূলক প্রশ্ন আসতে পারে, এই টাইপের যে প্রশ্নগুলো আছে, মানে এই 2, 3, 9 একটু ভালোভাবে দেখে যান। জি। তারপরে
এরপরে যদি আসি দেখেন, আমরা একটু সিআরপিসি তে চলে যাই। সিআরপিসি আসলে একটা সমুদ্র। তো তারপরেও এখানে যে জিনিসটা আপনি ভালোভাবে দেখার চেষ্টা করবেন সেটা হলো যে 144 145, মানে 5 নাম্বার প্রশ্নটা, এটা দেখেন। এরপরে 6 7, মানে মেইনলি যেটা 154 থেকে 205 ডি পর্যন্ত পড়ে, 154 থেকে 205 ডি যতগুলো প্রশ্ন পড়ে, 6 7, তারপরে যে 8 9 10 11 12, এগুলো সব 205 ডির মধ্যে পড়ে। আর দেখবেন হচ্ছে এই খালাস 14 নাম্বারটা ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি, তার মানে আপনার 241 থেকে 265, ওই আপনার ঠ যেটা বহুবার পড়ছি এটা দেখেন। আর রিভিশনটা ভালোভাবে দেখে দেন, রিভিশন রিভিশন এই হলো ফৌজদারি। তাহলে ফৌজদারি দেখবেন হলো আপনার রিভিশন। আর আর দুইটা জিনিস দেখবেন, জামিনের দরখাস্তর মুসাবিদা, জামিনের দরখাস্তর মুসাবিদা এবং ফৌজদারি মামলা কিভাবে করে। ওই যে ফৌজদারি মামলা তো আপনাদের লেখা শিখাইছি, যে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিআর মামলা নং ডট ডট এত, তারপরে ধারা দিলেন বা ধারা পরে দিলেও হয়, তারপরে নালিশকারী, তারপরে হচ্ছে আসামি, তারপর সাক্ষী, ঘটনার স্থান, ঘটনার মানে ঘটনার স্থান, ঘটনার সময়, তারপরে বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে বা নালিশকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে যে ঘটনা ঘটছে এগুলো দিয়ে নালিশি দরখাস্ত মোসাবিদা, আর একটা হলো আরজির মোসাবিদা। এই হলো ফৌজদারি। তো এরপরে যদি আমরা দণ্ডবিধি যদি যাই, পেনাল কোড, পেনাল কোডে আসলে ভাই আমি যদি প্রশ্ন না গিয়ে এইভাবে বলি, আপনি জেনারেল এক্সেপশন যেটা পড়ে 76 থেকে 106, এটা একটা। এরপরে অ্যাবেটমেন্ট 107 থেকে 120, এই তার মানে 76 থেকে 120 পর্যন্ত ভালোভাবে দেখবেন। তারপরে 34 149 ভালোভাবে দেখবেন। এরপরে আপনার নিন্দনীয় নরহত্যা এবং খুন 299 থেকে 304, এটা ভালোভাবে দেখবেন। এবং সবশেষে চুরি থেকে ওই যে আমার প্রতারণা পর্যন্ত 378 থেকে 320 পর্যন্ত, 420 পর্যন্ত, এই অধ্যায়টা ভালোভাবে দেখবেন। আশা করি আল্লাহর রহমতে এখান থেকে প্রশ্ন পেয়ে যাবেন। তবে যদি পার্থক্য আসে, চেষ্টা করবেন পার্থক্য লেখার। আপনারা অনেকে এখনো পার্থক্য লেখার বিষয়টা আত্মস্থ করতে পারেন নাই। পার্থক্য ছক আকারে লিখতে পারেন, অথবা 1 2 3 4 5 6 এভাবে লিখতে পারেন। তবে পার্থক্য যাই লেখেন না কেন, লিস্ট প্রতিটা বিষয়ে 5টা করে যেন পার্থক্য থাকে, 5টা স্ট্যান্ডার্ড, 5টা পার্থক্য বানাই দিবেন। এবং 5টা লেখা কোনো ব্যাপার না, ধারাগত, সংজ্ঞাগত, শাস্তিগত, ইংরেজি প্রতিশব্দ, তারপরে উদাহরণগত, তারপরে আপনার লঘুতর গুরুতর, কিছু কিছুতে সম্পত্তিগত, তারপরে এই ধরনের হয়েই যায়। এখন যদি অনেকে মনে করেন, অনেকে আপনারা ওই মনে থাকে না, অনেকের অভিযোগ আসে, স্যার আমার তো সংজ্ঞাগত ধারাগত এই কথাগুলো না লিখে যদি শুধু আমি 1 2 3 4 দিয়ে লিখে যাই হবে কিনা, হবে, তাতেও সমস্যা নাই। আপনার যদি সংজ্ঞাগত ধারাগত এগুলো যদি লিখতে না পারেন, তাহলে 1 2 3 4 এভাবে লিখে গেলেও হবে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি দণ্ডবিধি। এরপরে দেখেন, সাক্ষ্য আইনে যদি যাই, দেখেন সাক্ষ্য আইনের যে বিষয়টা, এটা আসলে এভাবে তো বলা যায় না। তো তারপরেও যেগুলো মোটামুটি সবই দেখবেন। 1 নাম্বারটা ভালোভাবে দেখেন, 1, তারপরে 4 ক্রিস্টোফারেরটা ভালোভাবে দেখেন, 5 নাম্বারটা ভালোভাবে দেখবেন, 5। এরপরে 8 নাম্বারটা প্রমাণের দায়ভার যে অংশটুকু আছে এটা ভালোভাবে দেখেন। আর বিশেষ করে আমি যদি একটু বলি, সাক্ষ্য আইনের যতগুলো আমাদের এই যে ইংরেজি লাইন যুক্ত প্রশ্ন আছে, তার মানে উইটনেসেস আর দ্য আইস অ্যান্ড ইয়ার্স অফ জাস্টিস, এটা একটু দেখে যায়। তারপরে দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ, এটা একটু দেখে যায়। তারপরে যে an accomplice is unworthy of credit unless he is corroborated in material particulars, এটা স- ইংরেজি লাইন যুক্ত যা আছে আর কি, এটা একটু বারবার রিডিং পড়ে যান। যে এভিডেন্স হ্যাজ টু বি ওয়েট নট কাউন্টেড, এটা একটু দেখে যান। এক্সপার্ট ওপিনিয়ন নিডস ভেরি কেয়ারফুল এক্সামিনেশন, এটা একটু দেখে যান। আর এইগুলাই।
আর ওই যে আপনার যে জেরা কাকে বলে, এইগুলা মানে ইঙ্গিত ভাই সাক্ষ্য কখন ব্যবহার করা যাবে, মানে কখন করা যাবে কখন করা যাবে না, এই জিনিসগুলাই, এগুলা মোটামুটি ইনশাল্লাহ আর যা আসবে পেরে যাবেন। তো এই ছিল সাক্ষ্য আইন। এরপরে যদি দেখেন সাক্ষ্যের পরে তামাদি, তামাদি আসলে তো মোটামুটি সবই পারা উচিত আপনাদের। তো তারপরে আমাদের সাজেশন যদি বলেন, 2 3 4, 2 3 4, এই তিনটা যদি ভালোভাবে পড়েন, আশা করি এখান থেকে একটা কমন পাবেন ইনশাল্লাহ। 2 3 4 হুবহু নাও আসতে পারে, বাট মূল থিম এটাই। 2 3 4-এ যে বিষয় বস্তু আছে, এখান থেকে ইনশাল্লাহ একটা পাবেন। এবার চলে আসি বাংলাদেশ বার কাউন্সিল। আহ, বাংলাদেশ বার কাউন্সিলের যে বিষয়টা, আম, সেটা হলো যে এখানে আসলে ওইভাবে সাজেশন দেওয়া যায় না। তবে তারপরেও আপনি বারবার রিডিং পড়ে যান, যে শীটটা আছে এটা রিডিং পড়ে গিয়ে নিজের যতটুকু মনে পড়ে সেই আঙ্গিকে লিখে দিয়ে আইসেন। এটাই হচ্ছে মোটামুটি আহ কথা। তো এই ছিল মোটামুটি আপনাদের আহ কয়েক বিষয়ের আহ বিস্তারিত বললাম। এখন আপনাদের যদি কারো কোনো কিছু বলার থাকে, জিজ্ঞাসা করার থাকে, জিজ্ঞাসা করতে পারেন। আমি আনমিউট করে দিচ্ছি। প্লিজ, আমার কথা এতটুকুই ছিল। বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। স্যার সাক্ষ্য আইনের স্যার হচ্ছে যে কোন কোন প্রশ্নটা বললেন স্যার? সাক্ষ্য আমি তো বলে দিলাম ওই যে। স্যার 5 8 আর কোনটা বলছেন স্যার? কয়েন হচ্ছে 1 4 5 8। 4 5 8। হুম। জি এক স্যার। চার পাঁচ আট যারা মিস করছেন, হ্যাঁ, এই আমি এই ভিডিও ভিডিও ইউটিউবে দিয়ে দিব, সমস্যা নাই, দেখে নিয়ে। ঠিক আছে স্যার। আর জি কিছু স্যার। বলেন। না স্যার, থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম। স্যার আপনার কাছে আমরা কৃতজ্ঞ, এতদিন আপনি কষ্ট করেছেন আমাদের জন্য, প্রচুর কষ্ট করেছেন। আমরাও সবাই কষ্ট করেছি, কিন্তু আপনি সেভাবে দোয়াটা করেন যাতে আপনার মুখটা আমরা রাখতে পারি, যে না আমরা খান স্যারের স্টুডেন্ট। এই এই ইনশ- দোয়াটা করেন আমাদের জন্য, এটাই আশা করি ইনশাল্লাহ, আপনার কাছ থেকে আমরা। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, হতাশ হবেন না। আপনাদের পরীক্ষা আমার যতটুকু মনে হচ্ছে যে ভালো, মানে সহজই হবে। এখন আপনারা মোটামুটি লিখে আসবেন ইনশাল্লাহ, দোয়া করি সব কমন পড়বে আল্লাহর রহমতে। স্যার আদাব। আদাব, রুপি বলেন। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? স্যার এই মুহূর্তে যেরকম থাকা যায় আর কি। জি জি। আচ্ছা স্যার, আমার প্রশ্ন হচ্ছে, যে সাইনের কথাটা বলছেন ওটা কি অ্যাডমিট কার্ডে আমরা যেটা সাইন করছিলাম বা যে সাইনটা আছে ওইটার মতো হুবহু করার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি এবার প্রথম রিটেন দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এমসিকিউর যে সিগনেচার, ফর্ম পূরণের সময় যে সিগনেচার ছিল সেইটা। মানে অ্যাডমিট কার্ডে যেটা থাকে ওটা তো থাকেই স্যার। হ্যাঁ, অ্যাডমিট কার্ডে কি আপনাদের কোনো সিগনেচার আছে? অ্যাডমিট কার্ডের সিগনেচার নাই তো। অ্যাডমিট অ্যাডমিট কার্ডে কার্ডে না, সিগনেচার নাই? রেজিস্ট্রেশন কার্ডে ছিল মনে হয় ওটা তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওইটা, ওই যে যেটা আপনার সিগনেচারটা আপলোড করছেন সেইটা। স্যার আরেকটা কথা। সিগনেচার যখন আমাদের সিট প্ল্যান বা হাজিরা সিট আছে না, একটু হুম হুম হুম। সিগনেচার একটু পরে দেন, আমাদের হাজিরা সিটে প্রতিজনের সিগনেচার আছে, ওটা দেখে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে স্যার, মুস্তাফিজের মানে খাতার যে মার্জিন, তো আপনি তো বললেন যে মার্জিন চাইলে করবো না চাইলে নাই। তবে যদি হুম। মার্জিনটা করি, মানে অনেক সময় আমার তো লেখাগুলো দেখা চলে, তো স্যার সেই ক্ষেত্রে মার্জিন যদি করি তাহলে মুস্তাফিজের লেখার সময় ওই পেজে কি মার্জিন থাকতে হবে নাকি এটাকে মার্জিন থাকতে হবে? আচ্ছা, এটা নিয়ে আসলে মানে কন্ট্রোভার্সি, মোটামুটি দু একজন বলছে যে দরকার নাই, করেন। এটা আপনি মার্জিন টেনেও করতে পারেন, কোনো সমস্যা নাই, না টানলেও সমস্যা নাই। মানে এটা আমি তেমন যদি কোনো ইস্যু না। শুরু থেকে পুরো খাতাটা মার্জিন করে ফেলি তাহলে ওই তাহলে মার্জিন করবেন, সব করবেন, সব মার্জিন করেই লিখবেন, সমস্যা নাই। স্যার। আর মুস্তাফিজের লেখার ক্ষেত্রে আহ নিয়ম, মানে নতুন যে সংশোধনীতে আরবির সাথে কি দিতে হয় এগুলো কোনো আমি আগের সিস্টেমে হলফনামা যেটা সাথে দিতে হয় ওটাতে দিব, ওইভাবেই লিখবো আগেরটাতে না? জি 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 জি। স্যার আমি আগেরটাই লিখবো। আমি এই যে পরে ওই যে ইয়া দিবে,
ওই হলফনামা টামা এগুলো স্যার হবে না। আর এটা আমি অলরেডি বলে দিছি একবার, যে আপনাদের এটা ফলো করা ম্যান্ডেটরি না, একবার বলে দিছি। 25 মাথা থেকে বের করে ফেলেন। বলেন। আচ্ছা আর স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এখানে তো মানে বড় প্রশ্ন যেগুলো 10 মার্কের প্রশ্নগুলো আমরা লিখতাম, তো ঘরের খাতায় লিখতাম। তো ওটা ধর দেখা যেত যে তা হিসাব করলে একটা বা দুইটা লিখতাম। এখন ওখানে খাতাগুলো তো অনেক লম্বা হয়। তো একটা হুম। মানে কতটুকু লিখলে একটা 10 ওখানে ওইখানের পেজ কতটুকু বা কত মানে কতটুকু লিখলে একটা দশ আচ্ছা, মার্কের এটা এটা আসলে ওইভাবে বলা যায় না। এক একজনের হাতের লেখা এক এক রকম। কেউ অনেক বড় বড় করে লিখে, কেউ ছোট ছোট করে লিখে। মোটামুটি যে জিনিসটা চাইছে সেটা আপনি উপস্থাপন করবেন, তাতে বড় হোক আর ছোট হোক, এলো মেইন কথা। আচ্ছা, ওটা তো ঠিক আছে। আপনি একটু বলতেন যে একটু আহ, মানে বেশি ছোট হয়ে গেলে মার্কসের একটা মানে হেরফের হয়। বেশি আপনার পরীক্ষায় প্রশ্ন যা জানতে চাইছে, আমার এখানে যেভাবে লিখছেন এইভাবে লিখবেন, ব্যাখ্যা দিবেন। যদি আপনারা জানতে চাই যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কি, বিস্তারিত ব্যাখ্যা করুন, তাহলে অবশ্যই 4টা পয়েন্ট লিখতে হবে। এখন এই 4টা পয়েন্ট লিখতে গিয়ে কারো হাতের লেখা ছোট, কারো হাতের লেখা বড়, কারো 1 পেজ লাগবে, কারো 2 পেজ লাগবে, মূল বিষয়টা ওখানে উপস্থাপন করে আসতে হবে, এই হলো কথা। থ্যাংক ইউ। দোয়া করবেন। প্রথমবার দিচ্ছি, অনেক বেশি নার্ভাস। আর একটা বিষয় হচ্ছে, প্রথম থেকে আমি অনেক কনফিউশন ছিলাম। আমি প্রিলিটাও আসলে 1.5 মাস পরে পাস করছিলাম, তো অনেক কনসেপ্ট কিন্তু আমার ক্লিয়ার ছিল না। তা এখনো সব পারি এটা বলবো না, এটা কখনোই বলা যায় না, কিন্তু যা পারি মোটামুটি একটা কনফিডেন্স কাজ করছে, আবার টেনশনও কাজ করছে। তো যাই হোক স্যার, এখন বাকি সৃষ্টিকর্তার হাতে। আর আপনি দোয়া করবেন। অনেক কষ্ট করছেন, এতক্ষণ যে ক্লাস নেন, অনেকক্ষণ কথা বলেন। আপনি যে এতক্ষণ কথা বলেন, এই জিনিসটা আমার কেন জানি না খুব ইয়ে লাগে। আমার কিছুক্ষণ কথা বললে আমার নিজেরই অসুস্থ ফিল লাগে, তো এজন্য আপনি অনেকক্ষণ কথা বললেন, এই জিনিসটা আমার খুব কষ্ট লাগে। এটা আসলে টাকা দিয়ে ইয়ে করা যায় না, হিসাব করা যায় না এই কষ্ট। তা ভালো যাক, থাকেন। ইনশাল্লাহ আপনারা সফল দোয়া হন। করবেন। সফল হলেই স্যার, স্যার প্রচেষ্টা। আদাব স্যার। স্যার হ্যাঁ, আদাব আদাব। স্যার। হ্যাঁ, বিপাশা বলেন। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো স্যার, দোয়া করবেন স্যার। হ্যাঁ, অবশ্যই, অনেক অনেক দোয়া বিপাশা। আপনি স্যার মুসাফ বলেন স্যার, মানে এক পৃষ্ঠায় কি শেষ করতে হবে মাস্ট বি, নাকি আমরা পরের পৃষ্ঠায় পর্যন্ত লেখা যাবে? বুঝি না, আর একবার একটু বলেন বিপাশা। স্যার মুসাবিদা মুসাবিদা স্যার, মানে এক পৃষ্ঠাতেই কি শেষ করতে হবে নাকি পরের পৃষ্ঠা পর্যন্ত যাওয়া যাবে স্যার? না না, এক পৃষ্ঠায় শেষ করা বাধ্যতামূলক না। আপনার যে কয় পৃষ্ঠা লাগে সেই কয় পৃষ্ঠা লাগাবেন, সমস্যা নাই। আচ্ছা স্যার। স্যার তাই 2 পৃষ্ঠায় যদি লিখি স্যার, তাইলে মানে বাম সাইডের যে পৃষ্ঠা থেকে শুরু করে মানে ডান সাইডের পৃষ্ঠা পর্যন্ত এইভাবে লিখলে তো হবে স্যার? হ্যাঁ, ওভাবে লিখলেও হবে, আর ওভাবে না লিখলেও হবে, যে কোনো এক পৃষ্ঠা থেকে শুরু করলেও হবে, কোনো সমস্যা নাই। এটা করবো স্যার, পেন্সিল দিয়ে করলে কি হবে স্যার, নাকি কলম দিয়ে মানে করা যাবে? দুইটাই হবে, পেন্সিল দিয়ে করলে হবে, কলম দিয়ে করলে হবে, মার্জিন না দিলেও হবে। আচ্ছা আচ্ছা স্যার। আদাব স্যার। স্যার আদাব। স্যার স্যার একটা বিষয়, আমার মুসাবিদা যদি খাতায় লিখতে লিখতে অর্ধেক পেজে চলে আসে, তার থেকে যদি মুসাবিদাটা শুরু করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে কি খাতার অর্ধেক থেকে লেখা শুরু করতে পারবো মুসাবিদাটা, নাকি নতুন পেজে না, গিয়ে লিখতে এটা হবে? এটা 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 ভালো হয়। যদি আপনার খাতা ধরেন 3 ভাগে যদি আমরা ভাগ করি, যদি 2% ফাঁকা থাকে, 1% ভরা আছে, তাহলে মুসাবিদাটা শুরু করবেন। আর যদি এমন হয় যে অর্ধেক হয়ে গেছে, তাহলে পরের পেজ থেকেই শুরু করেন, এটা ভালো হবে। স্যার আদাব স্যার। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, আদাব। তুষার বলেন। স্যার আমার যেটা প্রশ্ন ছিল স্যার, এই যে প্রবলেমেটিক প্রশ্নগুলোতে স্যার, যে ঘটনার বিবরণটা যদি স্যার বড় হয়, তাহলে হুম সেক্ষেত্রে সামারি কি করব স্যার? যদি হুম সময়ের সাপেক্ষ সময় থাকে তাহলে হুম স্যার আমি স্যার পুরোটাই লিখবো। হুম বাট হুম যদি সময় না থাকে তাহলে কি স্যার ওই মূল ঘটনাটাকে স্যার একটু মানে কাট কাট করে হুম হুম স্যার, হুম মানে হুম হুম ঘটনার হুম হুম বিবরণটা দিতে কি স্যার কোনো প্রবলেম হবে স্যার? আপনি মিস করে গেছেন বোধহয়, এটার উত্তর আমি শুরুতেই দিয়ে গেছি, যে জি স্যার। যদি সামারি করলে ভালো। এখন সামারি করতে গিয়ে অনেকের অভিযোগ আসছে যে স্যার, সামারি করতে গেলে তো যে সময় লাগে তার সাথে দেখে দেখে লিখে ফেলা যায় আগে আগে। তো জি স্যার। এরকম যদি মনে হয়, তাহলে উম, সময় হাতে একেবারেই নেই, তাহলে ঘটনার বর্ণনা লেখার প্রয়োজন নাই, সরাসরি বিচার্য বিষয় দিয়ে শুরু করবেন। আর যদি সামারি লিখতে পারেন তো ভালো। জি স্যার। জি স্যার। এটার সালাম জন্য আলাইকুম স্যার স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। আর আমাদের জন্য স্যার, সকলের জন্যই স্যার দোয়া করবেন স্যার, আমরা হ্যাঁ, যাতে অবশ্যই। সকলেই যেন স্যার ভালোভাবে 100 মার্কের অ্যান্সার স্যার মানে উত্তর করে আসতে পারি আর কি স্যার। এই আর ইনশাল্লাহ কি। ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আশিক বলেন, ভালো আছেন? জি স্যার। জি স্যার, ভালো স্যার। এই যে আপনি তো স্যার আপনারা ভুল এসে মেডিকেলে গেছেন স্যার, গত 2 দিন আগে ওই পেশেন্ট ফাইল নিয়ে আসছি স্যার। তখন মানে ঢাকাতে আসলাম, ওই সাদ্দামও আমার সাথে আসে, কথা বলেন। জি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সাদ্দাম কেমন আছেন? স্যার, আজকে স্যার আপনার কণ্ঠটা শুনেই অনেক খারাপ লাগছে স্যার। আপনার স্যার এই কণ্ঠটা নয় স্যার। স্যার দোয়া করেন স্যার, ইনশাল্লাহ স্যার আমরা অনেক ভালো পরীক্ষা দিব স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনারা সবাই পরীক্ষা ভালো হবে, সবাই অ্যাডভোকেট এবারই হবেন দোয়া আল্লাহর করিয়েন রহমতে। স্যার। আর একটু হাসিবেন স্যার, এভাবে স্যার তো গভীর ভাবে কথা বললে স্যার খুব খারাপ লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ, জি, ঠিক আছে স্যার, ইনশাল্লাহ, দোয়া রাখেন স্যার। সালাম আলাইকুম। জি স্যার। অবশ্যই ভাই। জি স্যার, দোয়া চাই স্যার। জি। হ্যাঁ, স্যার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। পেজ নম্বর কি দেওয়া লাগবে স্যার? কিসের কেস নম্বর বলেন? মানে ওই যে টিচার নাম্বার গুলো অনেকে মানে বিভিন্ন পরীক্ষায় দেখছি। পেজ নাম্বার আপনারা বোধহয় ইনস্ট্রাকশন পড়েন নাই, গতকালে যে নোটিশটা আছে ওখানে বলাই আছে যে পেজ নাম্বার অলরেডি দেওয়াই থাকে। প্রথম যে খাতাটা পাবেন এডিশনাল পেপার ছাড়া, প্রথম খাতায় পেজ নাম্বার দেওয়াই আছে। ঠিক আছে স্যার। জি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন নি স্যার? তাহলে জি, ওয়ালাইকুম আসসালাম, নাজনীন বলেন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার, গতকালকে রাত্রে রওনা দিয়েছিলাম স্যার, আজকে পুরে এসে পৌঁছেছি স্যার। বারবার আচ্ছা। ডিসকানেক্ট হয়ে যাচ্ছে স্যার, কথা বলতে পারতেছি না। রেকর্ডটা আবার আমি দেখবো, পিছলি আপনি। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাইনি, আমার ইলেকট্রিসিটি চলে গেছিল তো, এখন একটু বলেন, নাজনীন বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওয়ালাইকুম আসসালাম। জি। গতকালকে রাত্রে রওনা দিয়েছিলাম স্যার, আজকে পুরে এসে পৌঁছেছি স্যার। এখানে যাক। নেটের সমস্যা, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। পুরো কথা আপনার শুনতে পারি নাই, পিসিটা দিছিলেন সাজেশন, এটা আমি শুনতে পারি নাই। আমি রেকর্ডটা আবার আচ্ছা, দেখবো, আর দোয়া করেন এটা স্যার এটা শনিবার। এটা রেকর্ড আমি আপলোড করে দিব, সমস্যা নাই, দেখে নিয়েন। আচ্ছা স্যার, দোয়া করেন স্যার, জি অবশ্যই। পরীক্ষাটা ভালো হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। আর কেউ কিছু বলবেন? স্যার আমি পাশে আসসালামু লিখে দিতে পারবেন না স্যার? জি, স্যার। লেখেন, বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার আসসালাম, শামিমা। আচ্ছা, শামিমাকে বলতে দেন, আপনারা এক এক করে বলেন, শামিমা বলেন। স্যার তেমন কিছু বলার নাই, দোয়া করবেন আমার। এটাই হ্যাঁ, স্যার। অবশ্যই দোয়া করি, আপনারা দীর্ঘদিন যাবত একসাথে আমরা আছি, আপনাদের অনেক অনেক মিস করব, আপনাদের সাথে সবার ভাইবার সময় দিক নির্দেশনামূলক তখন দেখা হবে ইনশাল্লাহ। আর এমনিতে সবাই তো পরীক্ষা দেওয়ার পরে আশা করি জানাবেন কেমন হলো, আর কেউ হতাশ হবেন না। আলহামদুলিল্লাহ, অনেক অনেক পরীক্ষা ভালো হবে, সবার প্রতি অনেক অনেক দোয়া। স্যার হতাশ হলেও আমি বলতেছি না, কারণ আমার জন্য আরো কয়জন যে হতাশ হবে তা আমি চাই না, সবাই মনোবলে যাক পরীক্ষা দিতে। না, হতাশ আমার যে কেন কি হবেন অসুবিধা আপনি? সেটা আমি আমি জানতেছি স্যার। হতাশ কেন হবেন? আপনারা আল্লাহ এমসিকিউ পাস করায় আনছে, এমসিকিউ কি সবাই পাস করছে? সো আপনার ভিতর তো অলরেডি মানে আপনি যে কিছু পারেন না তা তো না, আপনি তো যোগ্যতা দিয়েই এমসিকিউ পাস করছেন। আর এই মুহূর্তে যদি কারো এমন হয় যে লিখিত পরীক্ষা মাথায় ঢুকতেছে না, মানে লিখিত প্রশ্ন টশ্ন, তাহলে সরাসরি ওই যে যে আমাদের এমসিকিউতে যে বই বা যে বই বারবার পড়ছেন ওটাই শিফট হয়ে যান, ওখানে ওই এই টপিকটা ওখান থেকে পড়ে ফেলেন। অ্যাটলিস্ট হয় লিখিত থেকে পড়েন, নাইলে ওখান থেকে পড়েন, মানে বাট একটু দেখে যান যাতে পরীক্ষায় আসলে নিজের মতো করে লেখা যায়। না স্যার আমি বুঝতে পারি, আমি তো বুঝতে পারি, কিন্তু পরীক্ষার ওই সময় যে কতটুকু মাথায় আসবে, কতটুকু লিখতে পারবো, সব কমপ্লিট করতে পারবো কিনা এইটা ভাবতেছি শুধু স্যার। আসবে আসবে, ইনশাল্লাহ আসবে। জি। স্যার। আর কেউ? হ্যাঁ বলেন, মাহমুদ।
স্যার আমার প্রশ্নটা স্যার আমি একটা কনফিউশনে পড়ছি, সেটা হলো স্যার যে জামিনের দরখাস্ত 97 আর 98 নিয়ে হুম। দেখা গেল যে একজন আসামি 300 মানে 200-300 দিন যাবত বা 2 বছর যাবত জেল হাজতে আছে। তো আসামির জামিনের জন্য দায়রা আদালতে একটি জামিনের দরখাস্ত মুসাবিদা করুন, এক্ষেত্রে কি আমরা তখন 497 থাকবো না 98 যাবো স্যার? আচ্ছা, ধন্যবাদ। শুনেন মাহমুদুল, আপনার প্রশ্নের উত্তর হলো যে যদি আপনি 497 বা 96, এই দুইটা দুই জায়গায় করা যায়। এক হলো আপনার কগনিজেন্স কোর্টে, আমলি আদালত, আমলি আদালত সর্বদাই ম্যাজিস্ট্রেট আদালত হয়। আর একটা হচ্ছে আপনার 497-তে যখন বিচার আদালতে, ট্রায়াল কোর্টে। কিন্তু যখন আপনি নিম্ন আদালত আপনাকে জামিন দেয় নাই, ওই যে নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে দায়রা জজের কাছে যাচ্ছেন, তখন 498। মানে হলো, আপনার প্রশ্নের উত্তর আরো স্পেসিফিক দেই। ধরেন একজন আসামি, মামলাটা এখনো তদন্ত পর্যায়ে আছে, এই সময়ে সে জামিন চাইছে প্রথমে আমলি আদালতে। আমলি আদালতে জামিন চাইতে হবে জামিন অযোগ্য অপরাধ হলে 497 ধারায়। আমলি আদালত জামিন দেয় নাই, সেই ক্ষেত্রে আমার যাইতে হবে ফৌজদারি বিবিধ মামলা 498-তে দায়রা জজের কাছে। এলো একটা বুঝাইলাম। আর যদি এরকম হয়, ধরেন একটা হত্যা মামলার আসামি, বিচার শুরু হয়েছে, বিচার শুরু হওয়ার পরে চার্জ গঠন হয়ে বিচার শুরু হয়েছে, এখন সে গড় হাজিরার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক সে ভিতরে আছে, তখন ট্রায়াল কোর্টে হত্যা মামলার জামিন চাইতে হবে 497-তে, ট্রায়াল কোর্টে যাইতে হবে 497। আর যদি আপনি নিম্ন আদালত জামিন নামঞ্জুর করে, তাহলে আপনি দায়রা জজের কাছে চাইবেন 498-তে। আর বুঝছেন কিনা? বিচার চলাকালে যদি স্যার আসামি আবার জেল হাজতে যায় তখন কি আবার 497 95, না? 97, জি। আচ্ছা ঠিক এখন আছে স্যার। বিচার চলাকালেও 498 হতে পারে কেমনে, উদাহরণ দিই। ধরেন ম্যাজিস্ট্রেট আদালতে একজনের বিচার হচ্ছে, এখন ওই সময় সে গড় হাজিরার কারণে, মানে একদিন ধার্য তারিখে হাজির ছিল না, তো সে হাজির মানে পরবর্তী তারিখে তার ওয়ারেন্ট হয়েছে, সে ভিতরে চলে গেছে, তখন ট্রায়াল কোর্টে সে 497-তে চাইবে। ট্রায়াল কোর্ট দেখা গেল 497 তার জামিন দেয় নাই, তখন ওই যে যে জামিন দিল না, এটার বিরুদ্ধে আবার দায়রা জজের কাছে যাবেন 498-তে। জি, স্যার। মূল কথা হলো যে 498-তে যদি আপনি জামিন চান, তাহলে আগে একবার ওই জামিনের দরখাস্তটা নিম্ন আদালত কর্তৃক কি হইতে হবে, না মঞ্জুর। নামঞ্জুর হতে হবে। আর সরাসরি দায়রা আদালতে গেলেও তো 97ও চাওয়া যাবে স্যার, যদি ওই যে বিচার চলাকালে সরাসরি বলা থাকে। সরাসরি দায়রা আদালতে গেলে 497 চাওয়া যাবে, জি। জি স্যার, ধন্যবাদ স্যার। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সেলিম সাহেব, ময়মনসিংহ থেকে? আল- জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। স্যার আগেই বলে নিচ্ছি যে আমাদের থেকে স্যার আপনি টায়ার্ড বেশি, যেহেতু আমরা নিজেদের কন্ট্রোল করছি আর আপনি আমাদের সবাইকে কন্ট্রোল করছেন, না যার কারণে না না। আপনার থেকে বোঝা হচ্ছে স্যার আপনি অনেক টায়ার্ড। সেই হিসাবে আপনাকে আমরা ওই পরিমাণ মানে সম্মান করতে পারি না। যাই আমাদের ভুল ভ্রান্তি হচ্ছে স্যার ক্ষমা করেন এবং আমাদের জন্য দোয়া করেন। মানে সর্বশেষ আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে স্যার দেখা যায় সমস্যামূলক প্রশ্ন এবং মুস্তাবিদা দুইটার মানে মান প্রায় সমান, 5 মার্কের দেখা যায়। এই ক্ষেত্রে আমরা কোনটা আনসার করলে বেশি মার্ক পাইতে পারি? আচ্ছা, ধন্যবাদ। যদি আপনার মুসাবিদা এবং সমস্যামূলক দুইটাই থাকে, মানে আপনার হাতে অপশন আছে, হয় মুসাবিদা নাহলে কি সমস্যামূলক প্রশ্ন, এরকম যদি থাকে, অবশ্যই যদি আপনি সমস্যামূলক প্রশ্নটা শনাক্ত করতে পারেন যে এটা এই ধারায় হবে, তাহলে আমি আপনাকে পরামর্শ দেব সমস্যামূলক প্রশ্নটাই লেখার। আর যদি জি মনে স্যার। হয় যে এই সমস্যামূলক প্রশ্নটা লিখতে গেলে কোন ধারা এক্স্যাক্টলি হবে এই ব্যাখ্যাটা আমার জানা নাই, বা আমার একটু বানায় লিখতে হবে, আন্দাজে লিখতে হবে, তো সেই ক্ষেত্রে আপনি মুসাবিদায় চলে যান। ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি। আর যারা আছেন, কেউ কোনো প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ইব্রাহিম সাহেব স্যার ভালো বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। স্যার আমি দীর্ঘ সময় অসুস্থ ছিলাম। অনেক সময় আমি শুয়ে শুয়ে ক্লাস করছি, আমার ব্যাক পেইন ছিল, যে কারণে আসলে পরীক্ষাও অ্যাটেন্ড ঠিক করতে পারি নাই। চেয়ারে আধা ঘন্টা বসলেই ব্যাক পেইন শুরু হতো। তো এখন পড়াশোনা সেভাবে আসলে করতে পারি নাই, ফ্রিতে যা পড়ছি কিছু কিছু মনে আছে স্যার। এখন আপনার শেষ সময় সাজেশন নিয়ে হয়তো বা পরীক্ষা হলে যাব, দেখি কতটুকু আসলে লাগতে পারবে। আল্লাহ ভরসা, দোয়া রাখবেন। আর অনেকদিন ক্লাস এখানে করলাম, অথবা আজকের পর থেকে তো যেহেতু জানি না কি হবে, পাশ করলে হয়তো
আর ক্লাসে আসা হবে না, অথবা পাস না করলে হয়তো ক্লাস আবার অ্যাটেন্ড হবে, অনেকদিন অথবা মাঝখানে গ্যাপ যাবে আর কি। আচ্ছা, আপনাকে আর শুনতে পাবো না। যাই হোক, ভুল ত্রুটি হলে স্যার ক্ষমা করবেন, অবশ্যই দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আসলে এই পরীক্ষায় উত্তীর্ণ করে নিয়ে আসে। এই তো স্যার। জি, অবশ্যই আপনাদের জন্য দোয়া করি। এবং আপনারা মানে দেখা হবে না, কথা হবে না, বিষয়টা ঠিক না। আপনারা মোটামুটি যখনই কোনো প্রয়োজন কোনো কিছু হলে আমাকে অবশ্যই জানাবেন। বা আমাদের ইউটিউবে অনেক লেকচার আছে, ইভেন আপনারা যদি মনে করেন যে সরাসরি যদি ফ্রি থাকেন, আমরা যে যে এমসিকিউ ক্লাস করি এগুলা তো আপনি ইচ্ছা করলে অ্যাটেন্ড করতে পারেন। মানে মোটামুটি ভাইভাতেও আপনার কাজে লাগবে, এই জিনিসটা আপনার জানা থাকলো। আর একেবারেই যদি আপনি পড়াশোনা ছেড়ে দেন, আপনি, আমি তো ইতিবাচক মনোভাব নেই বলতেছি, আপনি পাশ করবেন সবাই, কিন্তু তখন ওই 2 মাস ধরেন পড়েন নাই, তখন ভাইবার সময় তো এই জিনিসগুলো আবার লাগবে। সো তখন তো আপনি মাথার মধ্যে আবার নতুন করে মানে মনে হবে সবকিছু নতুন। সো এজন্যই আইনের পড়ার কখনো শেষ নাই। আপনি যদি অ্যাডভোকেট হয়েও যান, তবুও আপনার পড়তে হবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার পড়তে হবে। এই হচ্ছে আইন। তো এই আর কি, অনেক অনেক শুভকামনা আপনাদের সবার, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আর যার যে প্রস্তুতি থাকুক না কেন, কেউ স্যার কখনো মন আরেকটা ছোট জিনিস, স্যার করবেন না। আরেকটা জিনিস প্রশ্ন ছিল স্যার, আরেকটা প্রশ্ন করি স্যার, ম্যাম মাফ করবেন। সেটা হলো যে স্যার, যদি সমস্যামূলক প্রশ্নে আমি দেখলাম যে আমি মূল বিষয়টা জানি, অ্যান্সার করতে পারবো, কিন্তু ওই মুহূর্তে ধারাটা কোনটা মনে আসতেছে না, তো সেই ক্ষেত্রে করণীয় কি? ধারাটা তাদের ভুল না দেওয়ার, স্যার না দেওয়া ভালো? তাইলে বলে দেবেন আইনের সংশ্লিষ্ট বিধান অনুসারে। তাছাড়া তো আর তেমন কিছু বলা যাচ্ছে না। বলবেন যে আইনের সংশ্লিষ্ট বিধান অনুসারে এই। কারণ স্যার ওই ধারা 23-24-এর পর থেকে 29 পর্যন্ত এই জায়গাটা এমসিকিউ আসলে সেভাবে পড়ানো হয় নাই, যে কারণে ওখানে একটু লেকেজ আছে। আর এখন তো এই সময় পড়লে স্যার মনে থাকতেছে না, মানে এই 24, 23, 27 এগুলো সেম সেম মনে হইতেছে। তা আচ্ছা, এখন যদি এখান ওইগুলা থেকে যদি মানে প্রশ্ন আসে। সুনির্দিষ্ট সুনির্দিষ্ট জি 24, 23, 27 এগুলো নিয়ে এত টেনশন নিয়েন না। এগুলা ওই যতটুকু মনে থাকে, আর যদি মনে না থাকে বলে দিয়েন যে সুনির্দিষ্ট প্রতি আইনের সংশ্লিষ্ট ধারা অনুসারে এই। জি জি, থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, মিল্টন স্যার, হ্যাঁ আবির্ভাব। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। স্যার এখন কি শুধু মানে একবার চোখ বুলে যাবো, যে যে সমস্ত প্রশ্ন পড়া হয়নি ওগুলো বাদ দিয়ে দিই না? ওগুলো দরকার আর নেই। তো ভুলাই যান, আর তো লিখে যান। এখন যা যা, যে আপনার কি পড়া বাকি আছে, কোনো প্রশ্ন পড়েন নাই, যা পড়ছেন না না, পড়ছেন যেগুলা সাজেশনে বলছে এগুলো একটু ভালোভাবে দেখেন, আর বাকিগুলো একটু একবার রিডিং পড়ে যান। ঠিক আছে স্যার। স্যার অনেক জায়গায় দেখছি কি প্রথম প্রশ্ন ভালো লিখছে এরকম করে প্রথম দিকে, লাস্টের দিকে ভালো লিখতে বলছে যে ভালো। স্যার লাস্টের দিকে কি আর ভালো লিখবো, তখন তো সময় থাকবে না, তখন তো শুধু না লিখবো না আর না না, লিখবো তখন। অনেক যারা বলছে বলুক, আপনি ওই প্রথম থেকে পর্যায়ক্রমে লিখে যাবেন, লাস্টের দিকে তো স্যার। খারাপ হতেই পারে। হ্যাঁ জি ঠিক আছে, স্যার। ওইটা নিয়ে টেনশন করেন না। কোথায় কি বলছে না না বলছে আমি তো আর জানি না, এত জায়গায় দেখারও জি দরকার স্যার। নাই। আমি যা বলি ওকে। সেটা শুনেন। জি। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন আছে ভাই পরীক্ষা সংক্রান্ত? আসসালামু আলাইকুম হাবিবুর রহমান সাহেব কেমন আছেন? স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। ঢাকা আসছেন? আজকের নাইটে যাব স্যার। আমাদের মাঝে কয়েকজন অলরেডি চলে গেছেন, গতকালকে নাইটে আজকে পৌঁছেছেন। আর আমরা আজকে নাইটে রওনা দিব, আগামীকালকে পৌঁছাবো। স্যার আমার আহ, প্রশ্ন পরীক্ষা রিলেটেড না। আর প্রশ্নটা হলো স্যার, আপনি কি আসবেন কিনা ঢাকাতে, আপনার সাথে দেখা হইতে পারে কিনা? আমি শনিবার সকালে যাব ঢাকা, আমার আব্বাকে নিয়ে চোখের ডাক্তার দেখানোর কথা তো আমার। জি, শনিবারে আমি হসপিটালে থাকবো আব্বাকে নিয়ে। তাহলে ইনশাল্লাহ আশা করতে পারি দেখা হইতে পারে। আমার হসপিটাল হচ্ছে ধানমন্ডি দিন মোহাম্মদ আই হসপিটাল, সোবানবাগ, ওই যে আপনার সংসদ ভবনের ওখানেই, বা রাপা প্লাজার অপোজিটে। আপনারা পরীক্ষা দেন, আল্লাহর রহমতে দেখা হলেও হতে পারে, যদি আপনারা ফ্রি থাকেন আর কি। জি স্যার, যেহেতু একটা নাগাদ পরীক্ষা শেষ হয়ে যাবে, জি, ইনশাল্লাহ ফ্রি হয়ে যাব। এরপরে দুপুরের পরে তো আপনি থাকবেন ঢাকাতেই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার গণেশ, বলেন কেমন আছেন? স্যার ওই এই তো স্যার,
আশি ভালো স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। গণেশ বলেন। স্যার ওই যে একটা প্রশ্ন ছিল না, ভলেন্টারি দিয়ে একটা প্রশ্ন শিখাইছিলেন, নীতি। ভলেন্টারি নট ফিট ইনজুরিয়া, যে সম্মতি দেয় সে জি স্যার। ক্ষতিগ্রস্ত হয় না। জি। স্যার ওই প্রশ্নটা মনে ঠেকতেছে, কেন যেন দেবেনি, ওই যদি একটু 1 মিনিট আলোচনা করতেন। ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া মানে যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না, এই প্রশ্ন যদি আসে দণ্ডবিধির 87, 88, 89 ধারা আলোচনা করে দিবেন। ও, বুঝছেন? জি স্যার। জি স্যার। এতটুকুই। 92 তার ব্যতিক্রম না স্যার? হ্যাঁ, 90, 92 দিয়ে দিবেন ব্যতিক্রম। জি। স্যার মনে ঠেকতেছে কেন যেন, ওই যে মানে নীতি, ওই যে আপনি তো 3টে সেট, হ্যাঁ, জি। কেন যেন এবার মনে ঠেকতেছে নীতি দেবেনি। যাক, দেখেন, আল্লাহ ভরসা। স্যার। যাদের সাথে ক্লাসে একেবারেই কথা হয় নাই, মোটামুটি আপনাদের তো সবার সাথেই কথা বলছি। সেলিম, অন্তরা, অন্তরা আক্তার কেমন আছেন? স্যার আসসালামু আচ্ছা। আলাইকুম স্যার, ভালো হচ্ছে স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অন্তরা কি লালমনিরহাট থেকে নাকি? না? জি স্যার, মানে বাড়ি আমার লালমনিরহাট, আমি সিলেটে আছি স্যার। আচ্ছা আচ্ছা। ঢাকা আসছেন? না স্যার, আজকে রাত্রে 11:30 ট্রেন আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসবো আর কি। যাক, ইনশাল্লাহ দোয়া করি দোয়া পরীক্ষা ভালো করিয়েন হবে। স্যার। অবশ্যই অবশ্যই। অবশ্যই। কানন সাহেব কেমন স্যার। আছেন? কানন সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন স্যার। আর আপনার অনুপ্রেরণায় আছি আর কি স্যার, আপনার প্রেরণায় স্যার। আর- ঢাকা আসছেন? না স্যার, আজকে ইনশাল্লাহ রাতে রওনা করবো। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। স্যার দোয়া সবার চাই স্যার। ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই সবার ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আপনাদের জন্য বিশেষ দোয়া করে দেবো ইনশাল্লাহ। আর আপনারা মোটামুটি চিন্তিত হয়েন না। আল্লাহর নাম নিয়ে শেষ সময়টা কাজে লাগান। আর ঢাকায় এসে কেউ লোকাল মানে এমনি পানি খায়েন না, সবাই বোতলজাত পানি খায়েন। খাবারের দিকে বেশি বিশেষ করে খেয়াল রাখেন, যাতে কারো পেট টেট খারাপ না হয়। এটাই। স্যার আপনার কি মনে হচ্ছে আমি পাশ করবো? যদি আপনি বলেন যে আমি পাশ করবো, তো আমি পাশ করবো স্যার। হ্যাঁ, করে জি দেবেন স্যার। ইনশাল্লাহ লাকি। জি এটা স্যার। ইনশাল্লাহ করে দেবেন, আল্লাহর রহমত, করে দেবেন। স্যার জাবের একটু ওটা আবার শিখাবেন, জামিনের 96, 97, 98 আবার তো বলেন তো জি স্যার। জি জি। জি। ওই যে জামিনের যে মুসাবিদার, ওখানে 96 কোথায় হবে, 97 কোথায় হবে, 98 কোথায় হবে, একটু আবার একটু বলবেন স্যার। 96তে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে দরখাস্ত করবেন, 96তে জামিনযোগ্য অপরাধ। আর জামিন অযোগ্য অপরাধ হইলে 97। এখন এই 96, 97 দরখাস্তটা সব সময় করতে হয় আমলি আদালতে অথবা বিচার আদালতে। আর যখন 97তে আপনাকে জামিন দেয় নাই, 97তে তো জামিন অযোগ্য অপরাধে জামিন চাইলেই দিবে না। জামিন যখন দেয় নাই, তখন ফৌজদারি বিবিধ মামলার মাধ্যমে জামিন চাইতে হবে দায়রা জজের কাছে 498, 98 ধারায়। অর্থাৎ সর্বদাই জামিনযোগ্যর ক্ষেত্রে 496, জামিন অযোগ্যর ক্ষেত্রে 497। কিন্তু যদি কখনো জামিন অযোগ্য অপরাধে নিম্ন আদালত জামিন না দেয়, সেই ক্ষেত্রে চলে যেতে হবে 498 ধারায়, দায়রা জজের কাছে ফৌজদারি বিবিধ মামলার মাধ্যমে জামিন চাইতে হয়। এই আর কি। আর 498 ধারায় প্রকৃতপক্ষে 3টা ক্ষমতা আছে। একটা হলো ফৌজদারি নিম্ন আদালত জামিন না দিলে 498 ধারায় জামিন চাইতে হয়। 498 ধারায় আগাম জামিনের আবেদন করা যায়। 498 ধারায় বেল বন্ডের টাকা কমানোর জন্য আবেদন করা যায়। তো বেল বন্ডের টাকা কমানোর আবেদন যে 498 ধারায় যেটা করা হয়, সেটা আবার ফৌজদারি বিবিধ মামলা না, সেটা এমনিই দরখাস্ত আকারে করবেন। এই হলো। আর এর চেয়েও যদি একটু বিস্তারিত বোঝার দরকার হয়, তাহলে আমাদের যে সংশ্লিষ্ট লেকচারটা আছে ওইটা একটু চালাই দেখবেন, তাহলে আরো ওখানে আস্তে আস্তে বলা আছে। স্যার বেল বন্ডের টাকা কমানো, এটা স্যার ম্যাজিস্ট্রেট করলে কি চিফ জুডিশিয়ালের কাছে যায় না স্যার? না, বেল বন্ডের টাকা কমাইলে সবসময় দায়রা জজ 498-তে। জি স্যার, ধন্যবাদ। জি। আর কোনো কি কেউ কিছু বলবেন? না হলে আপনাদের সময় নষ্ট করে লাভ নাই। সময় মোটামুটি কাজে লাগান, নামাজ পড়েন, আল্লাহরে ডাকেন, যে যে ধর্মের আছে অনুসরণ করেন। শেষ সময়ে বারবার রিডিং পড়েন, চেষ্টা করে যান। আল্লাহর রহমতে হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার আপনার দোয়াই কিন্তু সবকিছু, আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার, আপনি না মাথার উপর না, থাকেন স্যার। আমার
আমার তো দোয়া অবশ্যই আপনাদের জন্য থাকবে, এতদিন কষ্ট করলাম একসাথে। আপনারা পাশ করলে তো আমারই খুশি হওয়ার কথা। সো ডেফিনেটলি আপনারা পাশ করলে যেরকম আপনাদের আনন্দ লাগবে, ঠিক একইভাবে আমারও আনন্দের পরিমাণ আরো বেশি, অন্যরকম। সো আর আমি তো অবশ্যই দোয়া করি। শিক্ষাগুরুর দোয়া থাকলে কখনোই শিক্ষা বিফলে যায় না স্যার। তো ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে সবাই ভালো থাকেন, কেউ হতাশ হবেন না। আর এর পরেও যদি কারো প্রয়োজন হয়, যে কোনো সময় আমাকে কল করেন, কথা বলা যাবে যে কোনো সমস্যার বিষয়ে। আর মোটামুটি কেউ মন ছোট করবেন না, যতটুকু প্রস্তুতি আছে আলহামদুলিল্লাহ আপনার পাশের জন্য যথেষ্ট। জি স্যার। স্যার নমস্কার স্যার, তাহলে ভালো থাকবেন। তাহলে জি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর গ্রুপে কথা হবে, মেসেঞ্জারে কথা হবে, কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা হলে যে কোনো সময় নক করেন। তো সবাই ভালো থাকেন। এবং সেই সাথে সাথে আমাদের এই ভিডিওটা যেহেতু ইউটিউবেও যাবে, আমাদের অনেক পরীক্ষার্থী আছে যারা সরাসরি আমার কাছে পড়ে না, বাট আমাদের ইউটিউবের লেকচার দেখে থাকে। তো সেই সকল ভাই বোনের প্রতিও শুভকামনা, আপনারা যে যেখান থেকে আছেন, আপনাদের আমাদের কাছে পড়েন বা না পড়েন বা অন্য কোথাও পড়েন, বাট আপনি বার কাউন্সিল পরীক্ষার্থী, আপনাদের সবার জন্য কল্যাণ কামনা করতেছি আল্লাহর কাছে, যাতে সবাই সবার কষ্টের প্রতিদান আল্লাহ দেন এবং সবাইকে আল্লাহ কৃতকার্য করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালোভাবে পরীক্ষা দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।